আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ানা ইলহিস। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিন্ডিকেটের কারণে বন্ধ করা যাচ্ছে না অবৈধ গ্যাস লাইন, জানালেন প্রতিমন্ত্রী। গাজীপুরের তিতাস গ্যাসের লাইনে অন্তত 10 জায়গায় লিকেজ, আতঙ্কে স্থানীয়রা। নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডে দগ্ধ বাকি 5 জন এখনও শঙ্কামুক্ত নন। টঙ্গীতে স্টিল কারখানায় দগ্ধ 3 জনের অবস্থাও আশঙ্কাজনক। নরসিংদীর শিবপুরে স্ত্রীসহ 3 জনকে কুপিয়ে হত্যা, স্বামী আটক। নড়াইলের গড়াগাতিতে ভাতিজার হাতে চাচা এবং চট্টগ্রামের আনোয়ারায় নৈশপ্রহরী খুন। আরও সুস্থ হয়ে উঠেছেন ইউএনও ওয়াহিদা, অবস্থার অবনতি হওয়ায় বাবাকেও আনা হয়েছে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় রাজনীতিবিদদের ছত্রছায়া, তিতাসের কর্মকর্তাদের লোভ ও মানুষের গ্যাস পাবার আকাঙ্ক্ষার কারণেই বাড়ছে অবৈধ গ্যাস লাইন। ফলে বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। মাঝে মধ্যে সংযোগ বিচ্ছিন্নের অভিযান চললেও তা খুব একটা কাজে আসে না। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, অবৈধ গ্যাস লাইন বন্ধে সরকার সচেষ্ট হলেও শক্তিশালী সিন্ডিকেটের কারণে তা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, তিতাসের অবৈধ গ্যাস লাইনের লাগাম টানা না গেলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ন্ত্রণ সম্ভব নয়। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ আশপাশে অবৈধ গ্যাস সংযোগের সংখ্যা 3 লাখেরও বেশি। 2018 সাল থেকে এ পর্যন্ত প্রায় 7 লাখ অবৈধ গ্রাহককে দেওয়া হয়েছে বৈধতা। আবাসিকের সরবরাহ বন্ধ থাকার সুযোগ নিয়ে রাজধানী ও আশপাশে বেড়েছে অবৈধ গ্যাস সংযোগ। ক্ষমতাশীল রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালী সদস্য, তিতাসের কর্মকর্তা কর্মচারী শক্তিশালী একটি চক্র অবৈধ গ্যাস সংযোগ নেটওয়ার্কের সাথে যুক্ত। সংযোগ প্রতি এই সিন্ডিকেট আদায় করে 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। আর প্রতি মাসে অবৈধ গ্রাহকের কাছ থেকে বিল নেওয়া হয় 400 থেকে 500 টাকা। সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালালেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই সিন্ডিকেটকে। অবৈধ কানেকশনের মধ্যে 3টা পক্ষ এখানে জড়িত। একটা হলো যে এলাকা অবৈধ কানেকশন হয় সে এলাকার লোকজন অধিকাংশ, নাহলে তাদের সমর্থন না পেলে তো হয় না। তিতাসের কন্ট্রাক্টররা এটা থাকে এবং তিতাসের নিজস্ব লোকজন, এই 3 পক্ষ একসাথ করে কিন্তু এই অবৈধ কানেকশনগুলি করছে। যারা এই অবৈধ গ্যাস পাইপলাইন সংযোগ দেন, তাদের যে চক্র, এটা অত্যন্ত শক্তিশালী এবং সেই হেতু এটাকে কখনো পুরোপুরিভাবে উচ্ছেদ করা যাবে বলে আমি মনে করি না। গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা তিতাসের পাইপলাইন প্রায় 12,500 কিলোমিটার, আর তিতাসের বিতরণ ব্যবস্থায় অবৈধ পাইপলাইন প্রায় 300 কিলোমিটার। এর মধ্যে নারায়ণগঞ্জ 180 কিলোমিটার, মুন্সিগঞ্জ 31, গাজীপুরের 13 ও রাজধানী ঢাকায় রয়েছে 22 কিলোমিটার অবৈধ পাইপলাইন সংযোগ। এসব সংযোগে ব্যবহার হয় নিম্নমানের সামগ্রী। ঢাকা এবং তার আশেপাশের এলাকাসমূহে বহু সংখ্যক অবৈধ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয় এবং এই অবৈধ লাইনগুলো বিপজ্জনক এই অর্থে যে এখানে কোনো জায়গায় ফাটল থাকে, কোনো জায়গায় ছিদ্র থাকে এবং এগুলো খুব নাজুক অবস্থায় থাকে। মনে করি যে এটি একটি টিকিং টাইম বম, যেটা বহু জায়গায় আছে। এবার আমরা কেবলই অপেক্ষা করব পরবর্তী বিস্ফোরণটা কোথায় ঘটে এবং কারা এই হতাহতের শিকার হয়। পুরনো লাইনগুলো সরিয়ে ঢাকা শহরের আশেপাশে যত আছে সব সরিয়ে অটোমেশনের মাধ্যমে সমস্ত লাইন নতুন করে দিয়ে এবং প্রিপেড মিটার দেওয়া পরে, নাহলে এটা ঠিক হবে না। সরকারও চাচ্ছে যে এটার মধ্যে একটা স্বচ্ছতা আসুক। এই কারণে বারবার বলা সত্ত্বেও যদি না হয় তাদেরকে বিদায় করা দেওয়া ছাড়া তার কোনো কিছু নাই, উপায় নাই। এই জন্য মানুষজন বিদায় করছে। তিতাসে তো 8টা এমডি আমরা চেঞ্জ করেছি, চেষ্টা তো তুতি করি। দেশ জুড়ে পাইপলাইন গ্যাস নেটওয়ার্ক রয়েছে প্রায় 25,000 কিলোমিটার। এর প্রায় 60%কে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সংস্কার কাজ চলমান রেখেছে জ্বালানি বিভাগ। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিপুল পরিমাণ গ্যাসের অপচয় হচ্ছে গাজীপুর হয়ে উত্তরবঙ্গে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের একাধিক লিকেজ থেকে। বাড়ছে বড় দুর্ঘটনার সংখ্যা, আতঙ্কে স্থানীয়রা। বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার না পায় ক্ষুব্ধ তারা। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের রিপোর্টে দেখুন বিস্তারিত। উত্তরবঙ্গে সরবরাহকৃত তিতাস গ্যাসের সঞ্চালন লাইনে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও এর পাশে গাজীপুরের বিভিন্ন এলাকায় অন্তত 10টি জায়গায় লিকেজ রয়েছে। কালিয়াকৈর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রায় 2 কিলোমিটার এলাকায় এসব লিকেজ দিয়ে প্রতিদিনই বের হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ গ্যাস। স্থানীয়দের অভিযোগ, একদিকে এভাবে গ্যাসের অপচয় হচ্ছে, আরেকদিকে বাসাবাড়িতে রান্নার জন্য পর্যাপ্ত গ্যাস পান না তারা।
আজকে 2 বছর যাবত অনবরত গ্যাস লিক হইতেছে, এটা দেখার কোনো লোক নাই। এই জায়গায় গ্যাস লিক হইতেছে, পানি টানি শুকিয়ে গেলে কেউ বিড়ি খাই আগুনটা ফালে আগুন ধরতে পারে। এই রাস্তায় প্রায় জায়গায় লিকেজ আছে, প্রায় জায়গায় লিকেজ। অনেক যে একটা দুর্ঘটনা করতে গেলে হাজার মানুষ যাওয়া আসা করে, সমস্যা হতো। কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে বারবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। কালপাটের এইখানেও মাঝে মধ্যে আগুন ধরে, আমরা কিন্তু তাকে দরখাস্ত করছি, পাবলিকও দরখাস্ত করেছে, তারপরেও কোনো সাড়া পাচ্ছি না। লিকেজ মেরামতের জন্য তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্যাস লিকেজ হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলো আমরা তালিকা ইতিমধ্যেই অপারেশন বিভাগে পাঠিয়েছি, তারা তাদের শিডিউল অনুযায়ী কাজ করছে। এদিকে শিল্প অধ্যুষিত গাজীপুরের বিভিন্ন এলাকায় রয়েছে গ্যাসের অবৈধ সংযোগ। লিকেজ মেরামত ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি বৈধ গ্রাহকদের। মীর মোহাম্মদ ফারুক, বাংলা ভিশন, গাজীপুর। নারায়ণগঞ্জে তল্লাই মসজিদে অগ্নিকাণ্ডে দগ্ধ চিকিৎসাধীন বাকি 5 জনের অবস্থা কিছুটা উন্নতি হলেও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসা চলছে তাদের। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক পার্থশঙ্কর পাল জানিয়েছেন, দগ্ধদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় 5 জনের অবস্থায় গুরুতর। তাদের সারিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। চরম দুশ্চিন্তায় তাদের স্বজনরা। নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে পুড়ে যাওয়া 37 জনের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র 1 জন, বাকি 31 জনেরই মৃত্যু হয়েছে। এদিকে টঙ্গীতে স্টিল কারখানায় আগুনে দগ্ধ 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদেরকেও রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। হ্যাঁ, পেশেন্টগুলি কিছুটা ইমপ্রুভ করতেছে, কিন্তু যেহেতু শ্বাসনালী আসলে পুরো থাকে, এই সমস্ত পেশেন্টগুলি অনেক সময় হঠাৎই খারাপ হয়ে যায়। আমরা তো চেষ্টা করতেছি যে 5 জনই যাতে আমাদের বাঁচার জন্য বাঁচে, আমরা হায়েস্ট চেষ্টা করতেছি, কিন্তু তবু বলা যায় না যে এগুলি আসলে আশঙ্কামুক্ত। এই জন্য আমরা আইসিইউতে রেখেই তাদের ট্রিটমেন্ট করতেছি। 4 জনের মধ্যে 1 জন মারা গেছে, ওই দিন দুলাল মারা গেছে, 2 জন আইসিইউতে আছে এবং 1 জন এইচডিউতে আছে। এরাও আসলে আশঙ্কাজনক অবস্থা আছে, কারণ তাদেরও পার্সেন্টেজ অনেক বেশি এবং তাদেরও শ্বাসনালী পুরো আছে। নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীসহ 3 জনকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এদিকে জমি নিয়ে বিরোধের জেরে নড়াইলের নড়াগাতিতে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা। নরসিংদী শিবপুরে স্ত্রীসহ 3 জনকে হত্যার অভিযোগ উঠেছে কাঠমিস্ত্রি বাদল মিয়ার বিরুদ্ধে। পুলিশ জানায়, বাদল মিয়া স্বামী পরিত্যক্তা নাজমাকে বিয়ে করেন বছর আগে। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। রবিবার দুজনের ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী নাজমা ও তার ছেলেকে কুপিয়ে জখম করে বাদল। তাদের উদ্ধারে বাড়ির মালিক তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম এগিয়ে গেলে তাদেরকেও কোপায় বাদল। পরে হাসপাতালে মারা যান বাদলের স্ত্রী নাজমা, বাড়ির মালিক তাজুল ও মনোয়ারা বেগম। বাদল মিয়াকে আটক করেছে পুলিশ। এদিকে নড়াইলের নড়াগাতির উত্তর ডুমুরিয়া গ্রামে ভাতিজা খুন করেছে চাচাকে। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা আইনাল চাচা আব্দুল জলিলকে হত্যা করে। ঘটনার পর থেকে আইনাল মুন্সি পলাতক। চট্টগ্রামের আনোয়ারা চুন্নাপাড়ায় ভোরে মোহাম্মদ ইয়াকুব নামে এক নৈশ প্রহরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইয়াকুব স্থানীয় হাজী আব্দুস সামাদের ছেলে। অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে শ্বাসরোধে হত্যার পর তার ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। দিলবর উপজেলার পিয়ারাপুর গ্রামের আলাল উদ্দিন প্রামাণিকের ছেলে। এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম করে মনির মোল্লা নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত স্ত্রী তানজিলা ও ছেলে ইমদাদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে, তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছেন ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি জানান, ওয়াহিদার ডান হাতে দুর্বলতা কাটিয়ে উঠছে। এখন তিনি তার ডান হাত নাড়াচাড়া করতে পারলেও ডান পায়ে এখনও কোনো শক্তি আসেনি। নিয়মিত চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ইউএনের বাবা ওমর আলী শেখকেও উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে রাজধানী নিউরোসায়েন্স হাসপাতালে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে বলেও জানান ডাক্তার সিরাজুল ইসলাম। গতকালকে আমরা যেটা বলেছিলাম, পেশেন্টের এখনের যেটা প্রবলেম ছিল ডান হাত এবং ডান পায়ের দুর্বলতা,
ডান হাতের দুর্বলতা আস্তে আস্তে কাটিয়ে উঠছে। সে এখন হাত আঙ্গুল নাড়াইতে পারে এবং এটা ভাঁজ করতে পারে, কিন্তু শোল্ডার উঠাইতে পারে না। অর্থাৎ যেখানে একদম জিরো ছিল সেখান থেকে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, তবে পায়েরটা এখনও কোনো শক্তি আসে নাই। বাবার অবস্থা আশঙ্ক মুক্ত বলা যাবে না, যেহেতু তার এই পুরাটা অবশ, এখান থেকে অনেক রকম জটিলতা হতে পারে। করোনায় দেশে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 4733 জনে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে 12,999টি নমুনা পরীক্ষায় 1,476 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 3,37,520 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 25 জন পুরুষ ও 6 নারী। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,372 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,40,643 জন। দেশে করোনা শনাক্তের হার 11.35, সুস্থতার হার 71.30 আর মৃত্যুর হার 1.40%। রাজধানীর বাজারগুলোতে এখনো কমেনি পেঁয়াজের দাম, তবে স্বল্প আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। আর বিশেষজ্ঞরা বলছেন, মূল্য নিয়ন্ত্রণের একমাত্র উপায় আমদানি নির্ভরতা কমিয়ে দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ানো। সপ্তাহ দুয়েক ধরে চড়া রাজধানীর পেঁয়াজের বাজার, দাম বেড়েছে দ্বিগুণ। দেশি 65 থেকে 70 টাকা, ভারতীয় পেঁয়াজ 50 টাকা। দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দোষ দিচ্ছেন পাইকারদের, আর পাইকাররা আমদানিকারকদের। দোষারোপের মাঝে পড়ে হাবুডুবু খাচ্ছে স্বল্প আয়ের ক্রেতারা। বাজারে অস্থিরতা যখন ঘাম ছুটিয়ে দিচ্ছে, তখন স্বল্প আয়ের মানুষের আশ্রয় ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির খোলা বাজার। রাজধানী সহ সারা দেশে 400টি ট্রাকে খোলা বাজারে অন্য পণ্যের সাথে রবিবার পেঁয়াজ বিক্রিও শুরু করেছে টিসিবি। এতে স্বল্প আয়ের মানুষ 30 টাকা কেজি করে 2 কেজি পেঁয়াজ কিনতে পারছেন। বাজারে 70 টাকা কেজি আর কি, এখানে 30 টাকা কেজি, 40 টাকা কেজি তো কম না, আমাদের জন্য তো অনেক সেভ। বাজারের অবস্থা ভালো না তো, বাজারে 60 টাকা করে মানে নর্মালটা, আর 70-75 মানে দেশিটা। আমার হাজবেন্ডের চাকরিই নেই, এই করোনার সময় চাকরি তার চলে গেছে, তাহলে আমাদের জন্য এটা উপকার না। 20 টাকাই তো আমার অনেক। টিসিবি বেশি করে পেঁয়াজ বিক্রি করতে পারলে সিন্ডিকেটরা শায়েস্তা হবে, মত ডিলারদের। আমরা বাজারে থেকে প্রতিদিন যদি আমাদের 400 গাড়ি করে চলে, মানে আপনার হিসাবে দেখা যায় আপনার প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ কিন্তু আপনার এই পণ্যটা পাচ্ছে। ওই লোকগুলো কিন্তু বাজারমুখী আর হবে না। যেহেতু বাজারে যাবে না, সেহেতু বাজারে ওই পণ্যটা বিক্রি কমে যাবে, বিক্রির যে হারটা সেটা কমে যাবে। ওটা কমে গেলে তারা এটা পচনশীল দ্রব্য, এটা রাখা যাবে না, অটোমেটিক তারা দাম কমিয়ে এটা আবার নিচের দিকে নামবে। এদিকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রেসিডেন্ট গোলাম রহমান বলছেন, ব্যবসায়ীদের কারসাজি থেকে ভোক্তাদের মুক্তি দিতে পেঁয়াজের উৎপাদন বাড়াতে হবে। পেঁয়াজের সংকটে দীর্ঘমেয়াদী সমাধান, দেশে উৎপাদন বৃদ্ধি করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। কিন্তু যে পর্যন্ত তা না হচ্ছে, সে পর্যন্ত ভারতের উপর নির্ভরশীলতা বহুলাংশে থাকবে। এখন ভারতের সংকট দেখা দিলেই বাংলাদেশ সংকটে পড়বে। এই অবস্থার থেকে উত্তরণ প্রয়োজন। ট্যাক্স কমানোর পাশাপাশি আমদানি প্রক্রিয়ার জটিলতা বন্ধ হলে পেঁয়াজের দাম সারা বছরই ভোক্তার নিয়ন্ত্রণে থাকবে বলে মত গোলাম রহমানের। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপিকে অন্ধকারে ঢিল না ছোড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। সরকার করোনা রোগীদের পরিসংখ্যানে 82,000 রোগীর নাম বাদ দিয়েছে। বিএনপির এমন অভিযোগের কড়া সমালোচনা করেছেন ওবায়দুল কাদের। বিএনপিকে এই বাদ দেওয়া 82,000-এর তালিকা দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকার কূটনৈতিক দক্ষতা নিয়ে প্রতিবেশী দেশের সাথে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছে আস্থার সম্পর্ক। ভারত বাংলাদেশ পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে দুদেশ একে অপরের সহায়ক। এরই ধারাবাহিকতায় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার 65তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরকার নাকি রোগীদের পরিসংখ্যানে
৮২,০০০ রোগীর নাম বাদ দিয়েছে। এতে সরকারের কী লাভ বলুন? কোন ৮২,০০০-এর নাম তালিকা থেকে বাদ গেছে সেটা আপনারা সে তালিকাটা প্রকাশ করুন। অহেতুক অন্ধকারে ঢিল ছুঁড়ে কারো কোনো লাভ নেই। চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি, হত্যা, ষড়যন্ত্র এবং সন্ত্রাস নির্ভরতা বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা সরকারের অলংকার বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীদের মুড়ি মুরগির মতো গুম হত্যা করা হচ্ছে। দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু রুহের মাগফিরাত কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল করে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে শফিউল বারী বাবু রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় গরিব ও দুস্থদের খাবার ও পোশাক বিতরণও করা হয়। এর আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন সরকারি নেতাকর্মীরা দুর্নীতি লুটপাট করে আদালত থেকে জামিন নিয়ে পার পেয়ে যাচ্ছে, আর বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে নেওয়া হচ্ছে। এদিকে উপনির্বাচনে ঢাকা ৫ আসনে আলহাজ সালাউদ্দিন আহমেদ ও নওগাঁ ৬ আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভার্চুয়াল সাক্ষাৎকারের একদিন পর রোববার বাংলাভিশনকে টেলিফোনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন বিএনপির ঢাকা ৫ আসনে সাবেক সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদ ও নওগাঁ ৬ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা ৫ এবং নওগাঁ ৬ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর। লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় ২টি মামলা করেছে বাংলাদেশের সিআইডি। মানব পাচারের ঘটনায় আরও ১৩টি মামলা তদন্ত করছে সংস্থাটি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্ভুল চার্জশিট দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন সিআইডি প্রধান অ্যাডমিশন আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। দক্ষিণ আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে নিহত হয় ২৬ বাংলাদেশি সহ ৩০ জন। সাহারা মরুভূমির মিজদা শহরে গত ২৮ মে হয় এ হত্যাকাণ্ড। ঘটনার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ২৬টি মামলা হয় স্থানীয় মানব পাচারকারীদের বিরুদ্ধে। গ্রেফতার করা হয় ৪৩ জনকে। ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে তাদের ২২ জন। লিবিয়ার ঘটনায় পুরো বাংলাদেশে এই ২৬টা মামলার মধ্যে ১৫টা মামলা আমরা সিআইডি আমরা কন্ট্রোল নিয়েছি। বাকি যেই মামলাগুলো বাইরে ছিল সেই মামলাগুলো কিন্তু আইওদেরকে আমরা এখান থেকে গাইড করেছি। এখনও কিন্তু সবগুলো কেস ক্লোজড হয় নাই। আমরা আরও কিছু লোককে আমরা এখনও অ্যারেস্ট করার চেষ্টা করছি, তাদের বিরুদ্ধে আমাদের কাছে এভিডেন্স আসছে। এয়ারলাইন্সের অনেক নাম আসছে, এয়ারলাইন্সের কিছু স্টাফের নাম আসছে, তাদেরকে আমরা কিছু লোকে আমরা অ্যারেস্ট করেছি। কিছু লোকের বিরুদ্ধে যখন অভিযোগ আসছে আমরা সেগুলো এখনও যাচাই বাছাই করছি। সব তথ্যের সত্যতা যাচাই করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিআইডি প্রধান। আগে যে নামগুলো ছিল আমরা একটা ডাটাবেসের মতো আমরা মেনটেন করি। সেই ডাটাবেসে মিলে আমরা দেখি অনেকগুলো নাম আগে আসছে, সেগুলো এখানে আসে, আবার নতুন নতুন নামও আসে। তো নতুন নাম আসলে আমরা একটু ভেরিফাই করি তখন আমরা অ্যারেস্ট করি। লিবিয়াতে যারা মারা গেছে এদের কিন্তু ফাইনাল ডেস্টিনেশন লিবিয়া ছিল না, এদের ফাইনাল ডেস্টিনেশন ছিল ইউরোপের বিভিন্ন কান্ট্রি। যেই টাকা দালালদেরকে দিয়েছে, এই সব শয়তানগুলোকে দিয়েছে, সেই টাকা দিয়ে তারা যদি এখানে ব্যবসা বাণিজ্য করতো, নিজে যদি কোনো বিজনেসও করতো, তাহলে কিন্তু তার জন্য একটা ভালো রেজাল্ট নিয়ে আসতো। মানব পাচারে সন্দেহভাজন বেশ কয়েকজনের ওপর চলছে গোয়েন্দা নজরদারিও। আমরা বলবো যে লিবিয়ার ঘটনাতে রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। মানব পাচারের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা আবারও জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বলেন লিবিয়ার মানব পাচার সম্পর্কে মন্ত্রণালয়ের অবস্থান এখন আরও কঠোর। প্রতারিত হয়ে দেশে ফেরতদের জেলে যাওয়ার কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান মন্ত্রী। লিবিয়ায় অস্থির পরিস্থিতির কারণে ২০১৫ সালের পর থেকে দেশটিতে বন্ধ হয়ে যায় বাংলাদেশের কর্মী পাঠানো। কিন্তু এর মধ্যেও দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় রিক্রুটিং এজেন্সি সুফি ইন্টারন্যাশনালের মালিক সহ এক লিবিয়ান নাগরিককে।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জড়িয়ে খবরও আসে গণমাধ্যমে। বৈদেশিক কর্মসংস্থান খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সচিব। এ সময় লিবিয়া প্রসঙ্গে প্রশ্ন ছিল তাদের কাছে। এটা কিন্তু লিবিয়ার মন্ত্রী লিখতেছে, মিনিস্টার ফর লেবার অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এটা কিন্তু ফরেন মিনিস্ট্রি থ্রু দিয়ে এসছে চিঠিটা। ওনার খুব হালকাভাবে উনি কিন্তু আমাদের কাছ থেকে শ্রমিক চেয়েছে। আর এটার জবাবে আমি যেটা বলেছি কি দ্যাট আমাদের সম্পর্কর মানে লম্বা ইতিহাসের সম্পর্ক, এই ফাইটিংয়ের মধ্যে আই উইল নট রান অ্যান্ড সে কে ভাই আমার বাঙালি ওখানে পাঠাও, মরুক ওখানে, আমি তো এটা করবো না। আমাদের এখান থেকে স্পষ্ট ভাষায় কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি। আবেদন যে কেউই করতে পারে। আমরা লিবিয়ার বিষয়ে আমাদের জিরো টলারেন্স মাননীয় মন্ত্রী সবসময় বলে এসছেন। রিক্রুটিং এজেন্সির সরাসরি প্রতারণার শিকার ভিয়েতনামের ১১২ জন সহ প্রবাস ফেরত ৩১১ জনকে ধরে জেলে পাঠানো হয়েছে। মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় কোন অপরাধে প্রবাসীদের এই কারাভোগ। এখন ওরা ওখানে কি করেছে বা কেন ওদেরকে এয়ারপোর্ট থেকে ধরা হয়েছে এটা আই এম নট অ্যাওয়্যার, অর আমি কিন্তু কারণটা জানি না। কারণ যখন জানি না তাহলে আমি এটার উপরে মন্তব্য করবো কেমন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো। রোববার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেন শুনানি শেষে চার্জ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন। 2007 সালে 17 ডিসেম্বর দুদকের তৎকালীন উপপরিদর্শক আবুল কালাম আজাদ নগরীর ডাবল মুরিং থানায় এ মামলা করেন। ওই সময় বদি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন। চার্জ গঠন হয় 15 অক্টোবর থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বদির আইনজীবী রফিকুল ইসলাম। আওয়ামী লীগ নেতা বদির বিরুদ্ধে 56,11,500 টাকা সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে 79,37,797 টাকা সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়াই ঢাকা দক্ষিণ সিটি সড়কে ব্যাটারি চালিত রিকশা ভ্যান পেলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র শেখ ফজলিনুর তাপস। নগর ভবনের সামনে রিকশা, ভ্যান, ঠেলা, টালি ও ঘোড়ার গাড়ি নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। মেয়র জানান, মোটর ব্যাটারি ইঞ্জিন সংযোজন করে রিকশা, ভ্যান সহ যেসব অযান্ত্রিক যানবাহনকে যান্ত্রিক বানানো হয়েছে সেগুলো ডিএসসিসি এলাকায় পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার তার লক্ষ্য। বলেন, এরই মধ্যে ঢাকা দক্ষিণের সড়কগুলো যানবাহনের কার্যকারিতা নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। কোন সড়কে ধীর গতির ও কোন সড়কে দ্রুতগতির যানবাহন চলবে তা ঠিক করা হবে। নির্বাচনী ইশতেহারে দেয়া সচল ঢাকা গড়ার রূপরেখা বাস্তবায়নের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন শেখ ফজলিনুর তাপস। আমাদের যে মহাপরিকল্পনার কার্যক্রম চলছে সেই পরিকল্পনার আওতায় আমরা আমাদের অযান্ত্রিক যানবাহনকে আমরা নিবন্ধনের আওতায় আনা মানে হলো আমরা এটি নিয়ন্ত্রণে আনা, সুশৃঙ্খল কার্যক্রমের আওতায় আনা। আমাদের সড়কগুলো কিভাবে ব্যবহার হবে, কোন সময় ব্যবহার হবে, কিভাবে যাতায়াত হবে, এই সম্পূর্ণ বিষয়গুলোই আমাদের মহাপরিকল্পনার আওতায় চলে আসবে। জানাবো ক্লেমন খেলার সংবাদ। অনিশ্চয়তায় বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের শুরুতে 14 দিনের কোয়ারেন্টিনের ব্যাপারে কঠোর অবস্থানে লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়। দলের সর্বোচ্চ 30 জন সদস্য থাকতে পারবেন সেই নির্দেশনাও দেওয়া হয়েছে বিসিবিকে। যদিও এতদিন হোটেল বন্দী থাকতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই লক্ষ্যে দুই বোর্ডের মধ্যে চলছে আলোচনা। এই আলোচনায় সমস্যার গ্রহণযোগ্য সমাধান হবে আশা বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের। সময় যত এগিয়ে আসছে ততই অনিশ্চয়তায় পড়ছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির ব্যাপারে কঠোর অবস্থানে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়। 14 দিনের কোয়ারেন্টিনে কোনো ছাড় দিতে রাজি নয় তারা। প্রস্তুতির জন্য এসপি দলকেও শ্রীলঙ্কায় পাঠাতে চায় বাংলাদেশ। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ, সফরে 30 জনের বেশি সদস্য থাকতে পারবে না। শ্রীলঙ্কার নতুন প্রস্তাবে সমস্যায় পড়েছে বিসিবি। 7 দিনের বেশি হোটেলে বন্দী থাকতে রাজি নয় বিসিবি। লঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া প্রস্তাব নিয়ে আলোচনা করেছে বিসিবি কর্তারা, তবে কোনো সমাধানে আসতে পারেনি। আজকের আলাপেও কোনো ডিসিশন মেকিংয়ের জায়গায় যাওয়া যায়নি। আমরা দুইটা বোর্ডই
আমাদের অবজারভেশনগুলি দিচ্ছি এবং ফাইনালি যেহেতু এখানে শ্রীলঙ্কান মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি ইনভলভ, সো ফাইনালি ওদের ডিক্লারেশনের বাইরে তো যাওয়া যাবে না। কোয়ারেন্টিন নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে সফরটাই বাতিল হয়ে যেতে পারে। বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় যদিও এখনই হাল ছাড়তে রাজি নন। না, শঙ্কা না, আসলে আপনি খেলতে চাচ্ছেন কিন্তু খেলার পরিবেশটা তো থাকতে হবে। কাজে আমরা সেই পরিবেশটা ক্রিয়েট করার জন্য এবং ম্যাক্সিমাম যেন প্রিপারেশন নিয়ে আমরা খেলতে পারি, কারণ 6 মাস 7 মাস ম্যাচের বাইরে, সেক্ষেত্রে টেস্ট ম্যাচ খেলার আগে আমাদের সেই টেস্টের প্রস্তুতিটাও তো প্রপারলি যদি আমরা করতে না পারি সেটা তো ডিফিকাল্ট হবে। বাট আমরা দুই বোর্ডই আন্তরিক আছি যে সব কিছু ঠিকঠাক করে আমরা যেন মাঠে নামতে পারি। ক্রিকেটকে মাঠে ফেরাতে এখন লঙ্কা বোর্ডের ওপরই নির্ভর করছে টেস্ট সিরিজের ভাগ্য। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সিন্ডিকেটের কারণে বন্ধ করা যাচ্ছে না অবৈধ গ্যাস লাইন, জানালেন প্রতিমন্ত্রী। গাজীপুরে তিতাস গ্যাসের লাইনে অন্তত 10 জায়গায় লিকেজ, আতঙ্কে স্থানীয়রা। নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডে দগ্ধ বাকি 5 জন এখনও শঙ্কামুক্ত নন। টঙ্গীতে স্টিল কারখানায় দগ্ধ 3 জনের অবস্থাও আশঙ্কাজনক। নরসিংদীর শিবপুরে স্ত্রীসহ 3 জনকে কুপিয়ে হত্যা, স্বামী আটক। নড়াইলের নড়াগাতিতে ভাতিজার হাতে চাচা এবং চট্টগ্রামে আনোয়ারায় নৈশপ্রহরী খুন। আরও সুস্থ হয়ে উঠেছেন ইউএনও ওয়াহিদা, অবস্থার অবনতি হওয়ায় বাবাকেও আনা হয়েছে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।